দ্য সাইলেন্ট ম্যানর, সমাধির নীরব স্বাক্ষর, তৃতীয় খণ্ড, পর্ব সংখ্যা 55। লেখনীতে ডায়না এমরোজ লাকি। নিস্তব্ধ শীতের রাত যেন নরম অন্ধকারে মোড়ানো একটি পৃথিবী। চারিদিকে জমে থাকা ঠান্ডা বাতাস ধীরে ধীরে নিঃশব্দে বয়ে যাচ্ছে, যেন তারও শব্দ করতে ভালো লাগছে না। দূরের গাছগুলো দাঁড়িয়ে আছে স্তব্ধ, পাতারা কাঁপছে না, শুধু শীতের উপস্থিতি অনুভব করানো এক অদৃশ্য নিঃশ্বাস ভাসছে বাতাসে। চাঁদের আলো খুব শান্ত, ধুলোহীন আকাশে তারারা আরও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। সাদা আলো ছড়িয়ে মাটিকে চিকচিক করে তুলছে, যেন জমে থাকা শিশিরে লেপা এক রূপালী চাদর। দূরে কোনো কুকুরের হালকা ডাক, কোথাও শুষ্ক ঘাসের হাওয়ায় সামান্য সরসরানি। এই ক্ষুদ্র শব্দগুলো নিস্তব্ধ গভীরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে আপাতত। শীতের কামড়ানো ঠান্ডা নিঃশ্বাস গায়ে লাগছে সেলিমের। তার হাত পা জমে আসতে চাইছে, অথচ এই নীরবতার মধ্যে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে যেন এই মুহূর্তে। চারিপাশের দুনিয়াটা ঘুমিয়ে আছে, শুধু রাত আর শীত মিলে তৈরি করেছে এক প্রশান্ত নরম নিঃশব্দ আবরণ, যেখানে সময়ও যেন থমকে গিয়েছে অতীতে। এ যেন বিষাক্ত অতীত, যেই অতীতের কিছু চিত্র যেন এখনো ধোঁয়াশা। কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি, কিছু মানুষের খোঁজ আজও মিলছে না। বোধহয় দুনিয়াতেই আর নেই তারা। না থাকুক, অন্তত লাশগুলোর খোঁজ তো পাওয়া যাবে। পায়নি। দ্য সাইলেন্ট ম্যানর একজন রাখাল বাসিওয়ালা আর এক জমিদার কন্যার প্রেমের কাহিনী ছিল। দূর দূর থেকে ভিনদেশিরা এসেছিল আলিমনগরে সেই পরিত্যক্ত রাজবাড়ি এবং সুফিয়ান হায়দারের বাড়ি নিজ চোখে দেখতে। খোঁজ করার চেষ্টা করেছে নিখোঁজদের। সুফিয়ান হায়দারের শেষ অপ্রকাশ্য কথাগুলো জানতে চেয়েছে বিনতির সেই উপহারের কথা। পারেনি, আজও কেউ সত্য বলতে পারেনি। সেলিম রাফিদ তাদের জন্য চা বানাচ্ছে। রান্নাঘরের বাতাস ঢুকছে, মৃদু বাতাস। সেলিমের পায়ে বাতাসে লেগে ঠান্ডা হয়ে আসছে। চুলোর আগুন টিপ টিপ করছে, চায়ের জাল ফুটছে, তবে পুরোপুরি চা পাতা দেওয়ার সময় হয়নি। সেলিম চুলোয় পাতা দিয়ে জাল দিতে দিতে ভাবছে সুফিয়ান হায়দারের কথা। মানুষটা যেইভাবে মারা গিয়েছে, আজও তার স্মৃতি সে ভুলতে পারছে না। তার কৃতকর্ম যেন এখনও তাকে বাঁচিয়ে রেখেছে। তার লেখা একটি বই, দ্য সাইলেন্ট ম্যানর, তাকে নতুনভাবে প্রতি মুহূর্তে যেন জীবন্ত করে তোলে। যখনই কেউ বইটি পড়ার জন্য হাতে নেয়, তখনই সে যেন সুফিয়ান হায়দারের স্মৃতির পাতায় ডুবে যায়। মানুষটির কথা ভেবে আঁতকে উঠল সেলিম। সেলিমের আজ বড্ড মনটা উতলা হলো। কখনো সে পুরনো দিনের মুহূর্তগুলো ভাবে না। আজ আহির তারা যেন বাধ্য করেছে ভাবতে, মনে করাতে। তারাও তখন কেঁদেছিল, খুব কেঁদেছিল। কে না কাঁদে? যার কখনো চোখে জল জমে না, সেও কাঁদে যখনই জানতে পারে সুফিয়ান হায়দার কিভাবে মারা গিয়েছিল, তার জীবনের শেষ মুহূর্তগুলো কিভাবে কেটেছে, তাকে কিভাবে বাধ্য করে একটি গ্রামকে মানব শূন্য করালো। যখনই কেউ সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলো মনে করতে চায়, তার চোখ যেন বাঁধ মানে না, আপনা আপনি জল গড়িয়ে পড়ে কষ্টে, যন্ত্রণায়। চা তৈরি করা শেষ। আহির তারা ঘরের সামনের বারান্দায় বসে আছে। সেলিম সেখানে চা নিয়ে আসলো। তারা তখন সেলিমকে চা করতে বারণ করেছিল, কিন্তু সে শোনেনি। রাত 12টা নাগাদ। সকলে বসে আছে বারান্দায়। সেলিম একটি পিঠের উপরে বসা। আহির সেলিমের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বলল, সেদিন সুফিয়ান হায়দার সত্যিই দুনিয়া ছেড়েছিল? সেলিম মাটির দিকে তাকিয়ে চোখ বুজে জিকির করছিল। আহিরের প্রশ্ন শুনে প্রথম জবাবে দীর্ঘশ্বাস ফেলল, এরপর বলল, চলে যান সেদিন। তার বোন, 4 জন সেই চোর, তারা কোথায়? রশিদ তালুকদার কোথায়? কুদ্দুস? মীর প্রশ্ন করল। সেলিম বললেন, সুফিয়ান হায়দার মৃত্যুর 19 দিন পরেই রশিদ তালুকদার মারা যান। সন্তান হারানোর শোক, নিজের হাতে বন্ধুর সন্তানকে খুন, অপরাধে অনুশোচনায় ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর দিনটা ছিল কুদ্দুসের কাছে সব থেকে কষ্টদায়ক। দুজনে কত হাসি খুশি ছিলেন, আনন্দ করতেন। সারাদিন কুদ্দুস রশিদ তালুকদারের সাথেই থাকত।
যেদিন রশিদ তালুকদার মারা যান সেদিন কুদ্দুস রশিদ তালুকদারের পা টিপতে টিপতে সেখানেই ঘুমিয়ে যান। রোজ সকালে রশিদ আগে উঠতেন, কিন্তু সেদিন আর উঠলেন না। কুদ্দুস ডেকে তোলার সময় রশিদের সারা শব্দ পেল না। কুদ্দুস ছুটে যায় জল আনতে, জল ছিটিয়ে চোখে মুখে দিল, কিন্তু বৃথা চেষ্টা করল সে। আর উঠল না রশিদ তালুকদার। চলে গেলেন সেও চিরতরে। এরপর দীর্ঘ একটা সময়ের পর চলে যায় কুদ্দুস। সেলিম কিছুক্ষণ চুপ করে থাকলো। মীর, আহির, রাফিদ একবার নিজেদের সাথে চাওয়াচাই করলো। সেলিম আবার বলতে শুরু করলো, বিনতি সুফিয়ানের বোন। সুফিয়ানের লেখা দ্য সাইলেন্ট ম্যানর বইটি একটি প্রকাশনা থেকে প্রকাশিত করে। বিনতিকে প্রকাশক লেখক সম্পর্কে জিজ্ঞেস করলে তার ভাইয়ের কথা এড়িয়ে যায়, শুধু লেখক নামটি উল্লেখ করেন। বিনতি চেয়েছিল তার ভাইয়ের অসম্পূর্ণ ভালোবাসার কথা দুনিয়ার বুকে সবাই জানুক, কিন্তু তার ভাইয়ের পরিচয় কেউ না জানুক। বিনতি আর কখনো স্বামীর বাড়ি যায়নি, থেকে গিয়েছিল নিজ বাড়িতেই। মা, বাবা, ভাই, বোন সবাইকে একসাথে হারিয়ে বিনতি পাগল প্রায় হয়ে গিয়েছিল। কবরস্থান ছিল যেন তার স্থান। জাভেদ কোনোভাবে বিনতিকে সামলানোর চেষ্টা করে, পেরে উঠছিল না। এরকম কিছুদিন কেটে যায়। বিনতি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। জাভেদ হাকিমকে খবর দিলে জানতে পারে বিনতি অন্তঃসত্ত্বা। জাভেদ সেদিন খুশি হয় অনেক, কিন্তু তাদের খুশি যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। হাকিমের সাথে থাকা একজন পণ্ডিত রবিশঙ্কর বলে চৌধুরী বংশের একজন সন্তানকে সম্রাট নিষাদ খুন করতে চায় বিষ খাইয়ে। জাভেদের কারণ জানতে চাইলে পণ্ডিত বলে সম্রাট নিষাদ এমন একজন ব্যক্তি যার লক্ষ্য হচ্ছে অমর হয়ে বেঁচে থাকা, আর এজন্য তাকে চৌধুরী বংশের কাউকে না কাউকে খুন করতে হবে, এবং সব মিলিয়ে 100টা খুন করতে হবে, তবে ওনার উদ্দেশ্য হাসিল হবে। সেলিম থেমে পুনরায় ক্লান্ত গলায় বললেন, সেই সময় কুসংস্কারে ভরা ছিল প্রতিটি মানুষের অন্তর। তারা ছিল অন্ধবিশ্বাসী, এবং সেই ধরনের লোক এখনো বেঁচে আছে আমাদের সমাজে। পরে কি হয়েছিল? আর সেই 101টা খুনে জাভেদের সন্তানের সম্পর্ক ছিল কি? মীর যেন ব্যাকুল হয়ে প্রশ্ন করল। সেলিম জবাবে বলল, কারণ সেই পণ্ডিতের মতে পরবর্তী চৌধুরী বংশের কাউকে খুন করতে হবে, আর পরবর্তী সন্তান জাভেদের থেকেই শুরু হয়েছিল। পণ্ডিত রবিশঙ্কর অনেক ভালো লোক ছিলেন। উনি সেদিন বুদ্ধি করে জাভেদ এবং বিনতিকে দূরে যেতে বলেন। বিনতি সেদিন চেয়েছিল না তার প্রাণপ্রিয় পরিবারকে ছেড়ে যেতে, কিন্তু এরপর নিজের সন্তানের জন্য যেতেই হলো। সম্রাট নিষাদ কি এখনো বেঁচে আছেন? আহির জিজ্ঞেস করল। উনি বেঁচে না থাকলেও ওনার বংশের কেউ না কেউ হয়তো নিশ্চয়ই আছে। শুনেছি ওনার ছেলে এখনো বেঁচে আছে, আর তার লক্ষ্য ঠিক বাবার মতোই 101টা খুন করা। আর সে জাভেদ চৌধুরীর বংশের কি কেউ বেঁচে আছে? বলল রাফিদ। সেলিম একবার একটু নড়ে চড়ে সাবধানে বসলেন। সেকেন্ড কয়েক চুপ থেকে তিনি আবিষ্কার করলেন তাদের আশেপাশে কেউ আছে, লুকিয়ে বোধহয় তাদের কথা শুনছে। সে সতর্কতার সাথে চারিপাশে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে। হঠাৎ কেমন যেন বাড়িটা থমকে গেল মনে হচ্ছে, তবুও তার ভাবনা আহিরদের বলল না। নিজের ভাবনাকে নিজের মধ্যে দাফন দিল। তার নীরবতা দেখে মীর তার দিকে ঝুঁকে বলল, চুপ করে আছেন যে? সেলিম বললেন, জাভেদ চৌধুরীর পরবর্তী অধস্তন প্রজন্মের মধ্যে আমজাদ চৌধুরী বেঁচে আছেন। বাক্যটি রাফিদ, মীর এবং আহিরের চারিপাশে প্রতিধ্বনিত হলো বারবার। রাফিদ বসা থেকে আশ্চর্যজনকভাবে উঠে দাঁড়ালো। মীর হকচকিত হলো বেশ খানিকটা। আহির ফিসফিসিয়ে বলল, আমজাদ চৌধুরী জাভেদ চৌধুরীর বংশধর? আশ্চর্য শব্দটি আহির নিজের মধ্যেই রাখল। মীর ভুরু কুঁচকে বলল, তার মানে এতদিন আমরা আমাদের প্রশ্নের জবাবের সন্নিকটেই ছিলাম, কিন্তু আঙ্কেল কেন সবসময় সুফিয়ান হায়দার এবং দ্য সাইলেন্ট ম্যানের বইটির বিষয় এড়িয়ে যেতেন? ওনার তো সবকিছু জানার কথা, আমাদের কেন বলতেন এসব কাল্পনিক? রাফিদ নীরবে নিভৃতে শুধু মীর এবং আহিরের দিকে তাকাচ্ছে। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তোরাই তো সেই জাভেদ চৌধুরীর বংশধর। রাফিদ প্রথমে উত্তরে শুধু ঠোক গিলল, এরপর জবাবে বলল, আমি তো শুনে অবাক। যদি তাই হবে তবে বাবা কেন সবসময় দ্য সাইলেন্ট ম্যানের বইটি সম্পর্কে এড়িয়ে যেতেন?
হয়তো সম্রাট নিশাত এবং বংশধরের জন্য। উনি হয়তো চান না তার সঠিক পরিচয় কেউ জানুক। জানলে হয়তো তার সন্তান অর্থাৎ তোর উপরে আক্রমণ আসতে পারে। কথাগুলো বলল আহির। মীর তার কথার সূত্র ধরে বলল, সেটাই হবে। মীর থেমে ঠোঁটে ফিকে হাসি নিয়ে আবার বলল, ভাবতেই অবাক হচ্ছি, সে সুফিয়ান হায়দারের এত নিকটাত্মীয় আমরা। যেই রহস্যের জাল আমরা খুঁজেছি সেই জালে আমরা আগে থেকেই জড়িত। আহির বলল, তোর সবকিছুতেই আনন্দ? আনন্দ না তো কি এখন কাঁদবো? মীর বলেই হাতে সিগারেট তুলে নিল। আহির নির্বাক কণ্ঠে বলল, আমার তো ভেবে ভেবেই কষ্ট হচ্ছে, কত কষ্টে সুফিয়ান হায়দার জীবন ত্যাগ করলো। ফারদিনা নিরপরাধ হওয়া সত্ত্বেও ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করলো। সুফিয়ান শত শত গ্রামবাসীদের বাঁচানোর জন্য নিজের ভালোবাসাকে কোরবান করলো। কষ্ট হচ্ছে ভেবে। আহির স্তব্ধ হয়ে গেল। বারান্দার পাশেই বসল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে যেন তার যন্ত্রণার পরিমাণও বেড়ে যাচ্ছে। রাফিদও তার পাশে এসে বসে। অসুখী ভাব নিয়ে রাফিদ বলল, আমি সিন্ধুতলি গ্রামে যেতে চাই। সুফিয়ান হায়দারের বাড়ি একবার দর্শন করতে চাই। আমিও ভেবেছি যাব, এবং আমাদের সেই অশ্বধারীকে সুফিয়ান হায়দারের খোঁজ দিতে হবে। হয়তো সিন্ধুতলি গ্রামেই তাদের কবর আছে। আহির বাক্যটুকু বলে কাত পাশ থেকে রাফিদকে দেখল। মীর এসে তার সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ, আমরা সবাই যাব সিন্ধুতলি গ্রামে। সেলিম এসে দাঁড়ালেন তাদের পেছনে। মীরকে কঠিন চোখে পর্যবেক্ষণ করে বলল, যাও, দেখে এসো সেই কবর, দেখে এসো সিন্ধুতলি। তার কণ্ঠে ক্লেশ। মীর তাৎক্ষণিক কিছু একটা ভেবে সেলিমকে বলল, আচ্ছা, ব্রিটিশ দল যদি আলিমনগর দখল করে থাকে তবে আজকের আলিমনগর কিভাবে দাঁড়িয়ে আছে? সেলিম হা হুতাশ করলেন। এরপর মুহূর্তে স্তব্ধ হয়ে বললেন, ব্রিটিশরা শেষ অবধি আর গ্রাম দখল করতে পারেনি। রশিদ তালুকদার সুফিয়ান হায়দার মৃত্যুর পর হঠাৎ করে যেন গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে উঠেছিল। সবাই একত্রিত হয়ে গ্রামকে ব্রিটিশ মুক্ত করতে সক্ষম হয়। অবশ্য এতে করে অনেক গ্রামবাসী প্রাণ হারিয়েছিল। বিনিময়ে সফল হয় তারা। এরপর পুরোপুরি ভারতবর্ষ স্বাধীন করে মহাত্মা গান্ধী। ব্রিটিশরা হারিয়ে যায় চিরতরে। পরিবেশ শান্ত। সেলিম বারান্দা থেকে নেমে গরুর ঘরটির দিকে দেখল। চাঁদনির আলো ধরে চারিপাশে তাকালো। কিছুক্ষণ আগের অজানা কারোর উপস্থিতি তাকে নতুন করে ভাবনায় গ্রাস করে নিয়েছে। তার ধারণা কখনো ভুল হয় না, আজও হয়নি। নিশ্চয়ই কেউ ছিল, কিন্তু কে? কেন তাদের কথা আড়াল থেকে শুনছিল? প্রশ্নের উত্তর মিলছে না। তার চাহনি দেখে মীর তার দিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করল, কি দেখছেন? কিছু হয়েছে? না, তোমাদের অশ্বগুলো দেখছিলাম। তোমরা কখন যাবে সিন্ধুতলি? মীরের প্রশ্ন এড়িয়ে গেলেন সেলিম। আমরা আগামীকালই যাব। খুব সকালে বের হতে হবে। তাই করো। এখন ঘরে চলো, বাইরে থেকো না। সেলিমের কণ্ঠে রহস্যময় শিথিলতা। থেমে আবার বললেন, কখনো তোমরা পশ্চিম পাড়ার শেষ সীমান্তে গিয়েছিলে? মীর কপাল ভাঁজ করল। রাফিদ বারান্দা থেকে জবাব দিল, ভুলে গেছিস? তুই আর আমি গিয়েছিলাম। তো মনে নেই? আমি সেতু থেকে পড়ে যাচ্ছিলাম। রাফিদের তির্যক শব্দে মীরের মনে পড়ল পশ্চিম পাড়ার কথা। সেখানে হ্রদের ওপারে দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত রাজবাড়ি। সেলিম তখন বললেন, নিশ্চয়ই সেখানে পরিত্যক্ত কোনো রাজবাড়ি দেখেছ? মীর সংকট নিয়ে বলল, কিন্তু এ প্রশ্ন আমাকে করছেন কেন? সেলিম স্থান ত্যাগ করলেন। ধীর পায়ে মীরের অশ্ব অগ্নিলের কাছে ঘেঁষে বললেন, সেটি সেই পরিত্যক্ত তালুকদার বাড়ি। একসময়ের জাঁকজমকপূর্ণ বাড়িটি আজ শুধু শ্যাওলা আর জলে ঘেরা। ভাবতেই অবাক লাগে, সময় যেন দ্রুত বয়ে যায়। সেই যেন রশিদ তালুকদার, ফারদিনা আর তার 4 ভাইয়ের কথা বলছে। রশিদ তালুকদারের কণ্ঠ ভেসে আসছে কানের কাছে। এতটুকু বলে বুক ভরে শ্বাস নিলেন সেলিম। আজ যেন শুধু তার কথা বলার দিন। তখন থেকে তিনি বলেই যাচ্ছেন, বাকিরা শুনছে। বিরক্ত হচ্ছে না কেউই, বরং কাল ছায়ার ঘেরা অতীতের ঘটনা তাদের জানতে খুব আগ্রহ হচ্ছে। যদি সম্ভব হতো সুফিয়ানের অপ্রকাশিত অজানা সেই সত্য জানার চেষ্টা করত।
যদি পারত তবে বিন্তির সেই উপহার সম্পর্কে জানতো, কিন্তু আজ যেন কোনো কিছু সম্ভব নয়। সবকিছু যেন অসম্পূর্ণ রয়ে গেল। মীর বলল, যেদিন আমি আর রাফিদ সেখানে যাই, আমার কেন যেন অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল ওখানকার প্রতিটি মানুষ জীবিত, কেউ বোধহয় আমাদের দিকে তাকিয়ে আছে। সেলিম অস্ত্র ছেড়ে পায়চারি করতে করতে বললেন, আমিও সুযোগ হলে সেখানে যাই। কাঠের সেতু পাড়ি দিয়ে সাহস করি না, এপার থেকে দেখি যতটুকু সম্ভব দেখা যায়। যখন দেখি অতীতের মুহূর্তগুলো মনে পড়ে, খুব মনে পড়ে। আচ্ছা, আপনি কি? আহির এসে দাঁড়ালো মীরের সামনে। চাঁদের মৃদু আলো পাতার ফাঁক থেকে পড়ে তার ফর্সা গালের ওপরে বৃত্তাকার চিত্র তৈরি করলো। সেলিম থমকে দাঁড়ালেন। আহির তাকে চুপ করে থাকতে দেখে আবার বলল, আপনি এত কিছু কিভাবে জানেন? রশিদ তালুকদার আপনার কি হতো? সুফিয়ান হায়দারকে আপনি কিভাবে চিনতেন? সেলিমের মুখে বিব্রতকর পরিস্থিতির একটা ছাপ ফুটে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। দ্বিতীয়বার চোখ তুলে বললেন, আমি কে জানাটা কি খুব বেশি দরকার? আহির হেসে প্রথমে উড়িয়ে দিল প্রশ্নটি। বলল, না, আমরা শুধু বইটির অসম্পূর্ণ কাহিনী জানতে চাচ্ছিলাম। জেনেছি। এখন আর আপনার পরিচয় জেনে কি করব? তবু। আহির তার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল। সেলিম বললেন, জানতে যখন চাইছ তখন না বলে উপায় কি? সোলেমান, সুফিয়ান হায়দারের বিশ্বস্ত চোর 4 জনের মধ্যে একজন। তিনি ছিলেন আমার দাদা। তার কাছ থেকেই আমি সব কিছু জানতে পারি। আমি আমার 15 বছর বয়সে বাবার থেকে এইসব ঘটনা শুনেছিলাম। শুধু কানে শুনেই কল্পনার জগতে বিচরণ করেছিলাম সুফিয়ান হায়দারকে। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তখনকার সমস্ত ঘটনা এখনো মনে আছে কিভাবে? মনে রেখেছি, তাই মনে আছে। বয়স অনেক হয়েছে, হয়তো দেখে বোঝা যাচ্ছে না। এটা আল্লাহর রহমত। উনি এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। বোধহয় তোমাদের দ্য সাইলেন্ট ম্যানের বইটি সম্পর্কে জানানোর বাকি ছিল আমার, এই জন্যই। সেলিমের চোখে জল চলে আসে। এক্ষুনি গাল বেয়ে টপ টপ করে পড়তে শুরু করবে। তার ব্যাকুলতার মিশ্রিত মুখটি দেখে মীর তারা সন্নিকটে আসে। রাফিদ বলল, আপনি কতটা তাদের ভালোবাসতেন তা বোঝা যাচ্ছে। সুফিয়ান হায়দার ছিলেন একজন দরদি ব্যক্তি। যখন তিনি ছোট্ট ছিলেন তখন তার গ্রামে গরিবদের আড়ালে আড়ালেও দান করতেন। নিজে না খেয়ে অন্যদের খাওয়াতেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষার্থে ঝাঁপিয়ে পড়তেন। 4 জন চোর, যাদের ভালোবাসা এবং সৎপথে আনার জন্য তার অপ্রাণ চেষ্টা ছিল। শেষমেশ সে সফল হলেও নিজেকে যেন জীবন উৎসর্গ করতে হয়েছিল। সেলিম থেমে যান। সেকেন্ড কয়েকের বিরতি নিয়ে আবার বলেন, আমি এখনো যাই সিন্ধুতলি, তার কবরটি জিয়ারত করে আসি। কখনো যেন তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কেন এভাবে সেদিন হারিয়ে গিয়েছিলেন? বুক ভরা কষ্ট নিয়ে বিদায় নেওয়ার কি খুব বেশি দরকার ছিল? শীতের সকালে আকাশটা যেন একটু বেশি নিস্তব্ধ থাকে। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই হালকা কুয়াশা চারপাশ ঢেকে রাখে, যেন পৃথিবী নিজেকে উষ্ণ একটি চাদরে জড়িয়ে নিয়েছে। দূরে কোথাও থেকে ভেসে আসে ঘুম ঘুম পাখির ডাক, কিন্তু তাতেও পরিবেশের নীরবতা ভাঙে না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। গাছের ডালে ডালে ঝুলে থাকে জমে থাকা শিশির। প্রথম রোদ পড়তেই তারা কাচের মতো ঝিলমিল করে ওঠে। ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে যায়, আর নিঃশ্বাস নিলেই ভেতরে কোথাও একটা কুয়াশার পর্দা তৈরি হয়। তবু এই হাওয়ার মধ্যে আছে বিশেষ এক সতেজতা। দূরের কোনো চুল্লির ধোঁয়া ভেসে আসছে ধীরে ধীরে, মিশে যায় সকালের গাঢ় স্যাঁতস্যাঁতে গন্ধের সঙ্গে। গ্রামের পথে হাঁটলে দেখা যায় মাঠে এখনো অন্ধকারের রেশ রেখা। ভোরের কুয়াশা মনে হয় রাত যেন পুরোপুরি মিশে যায়নি। কৃষকরা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। কারো হাতে লণ্ঠন, কারো কাঁধে কোদাল। তাদের নিঃশ্বাস থেকেও বের হয়ে আসছে ছোট ছোট ধোঁয়ার মতো বাষ্প। যেন সকালের এই ঠান্ডা প্রমাণ করছে সবাইকে। বনজুরি এলাকা থেকে বেরোতে বেরোতে দূরের কোনো বাড়ি থেকে শোনা গেল হাঁড়িতে ফুটতে থাকা চায়ের টুংটাং শব্দ, যার গন্ধ শীতের সকালকে আরো কোমল করে তুলেছে। আহির তারা সেলিমের থেকে বিদায় নিয়ে সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে রওনা হয় 3 ঘন্টা আগে।
বনঝুরি এলাকা পার হয়ে সিন্ধুতলী গ্রামের পথে তারা। জানা যায় সিন্ধুতলী গ্রামকে এখন গ্রাম বলে আখ্যায়িত করা হয় না, শহরের কাছাকাছি ছিল গ্রামটি। হয়তো হায়দারবাড়ি থেকে এখন শহরের ঘ্রাণ আসে, গাড়ির হর্ন আসে, নেই আর বোধহয় নিস্তব্ধ বাড়িটি। রাস্তার পাশে ছোট ছোট জমিতে শাকসবজি চাষ করা, মূলা, ধনেপাতা, ফুলকপি সকালের শিশিরে ভিজে চকচক করছে। কোথাও কোথাও দেখা যায় কৃষকরা জমিতে নেমে পড়েছে, আবার কারো বাড়ির উঠানে গরুকে খড় দেওয়া হচ্ছে। বাতাস থেকে ধোঁয়া আর ভেজা মাটির মিশ্র গন্ধ। আরও কিছু দূর পথ এগোতেই রাস্তা একটু চওড়া হয়। কাঁচা পথ সরে ইট বিছানো পাকা রাস্তা মিশে গিয়েছে। কুয়াশা ধীরে ধীরে পাতলা হয়, আর দূর থেকে ভেসে আসে মোটরসাইকেলের শব্দ। গ্রামের শান্তির সঙ্গে শহরমুখী তাড়াহুড়ো প্রথম মেলবন্ধন এখান থেকেই শুরু। আরও সামনে পথ বাড়তে থাকলে বাড়ি ঘন হতে থাকে। ছোট ছোট চায়ের দোকান, গ্যারেজ, মুদি দোকান সব মিলিয়ে পরিবেশটা শহরে গন্ধ পেতে শুরু করে। রাস্তায় গরু ছাগলের আনাগোনা কমে যায়, বদলে বাড়ে ট্রেনের শব্দ। দোকানের সামনে লোকজন দাঁড়িয়ে চা খাচ্ছে, পত্রিকা পড়ে। কেউ আবার কাজের তাড়ায় দ্রুত গতিতে হেঁটে চলছে। শেষ পর্যন্ত যখন শহরের ত্রিসীমানা ছুঁয়ে ফেলল তাদের, তখন রাস্তার রূপ একেবারেই বদলে গেল। বিলবোর্ড, উঁচু দালান, ব্যস্ত ট্রাফিক আর লোকজটে ভরা। কিন্তু পেছনে তাকালে বোঝা যায় একটু আগেও এই পথটা ছিল শান্ত, কুয়াশা মাখা আর একেবারেই গ্রাম্য, যেন এক রাস্তায় দুটো ভিন্ন জগৎ। তারা থামলো একটি টং দোকানের সামনে। মীর অশ্ব থেকে নেমে দোকানে গিয়ে চা চাইল 3 কাপ। আহির হেঁটে কিছুটা সামনে এগোলো। ঠিকানা অনুযায়ী তারা পৌঁছেছে ঠিকই, কিন্তু এই পথে এসে খানিকটা বিভ্রান্ত হলো। আশেপাশে তাকালে একজন বয়স্ক লোককে পত্রিকা বিক্রি করতে দেখলো। ওনার দিকে এগিয়ে গেল আহির। বিক্রেতা বললেন, পত্রিকা দরকার? আহির ইতস্তত বোধ করে বলল, না, তবে সংবাদ জানতেই এসেছি। সেই সংবাদ পত্রিকায় নেই। কিসের সংবাদ বলুন? সুফিয়ান হায়দার নামে কাউকে চেনেন? সিলমান হায়দার, সিন্ধুতলী গ্রাম? বিক্রেতা নিশ্চুপ থাকলেন কিছুক্ষণ। মুখটি গুরুগম্ভীর করে চাহনি নত করে বললেন, চিনি, কিন্তু তারা তো আর কেউ বেঁচে নেই। আপনি বলতে পারবেন তাদের বাড়িটি কোন দিকে? বিক্রেতা হাতের ইশারা একদিক দেখিয়ে দিল। শহরের পার্শ্ববর্তী এলাকা হলেও বাড়িটি ঘেরা লতাপাতা আর শ্যাওলায় যেন। দূর থেকে দেখে আপাতত এতটুকুই বোঝা যাচ্ছে। এগিয়ে গেল তারা বাড়িটির দিকে। বিশাল ঘেরাও করা প্রাচীর, মূল গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে। ওনার অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করলো। অনেক পর্যটকদের দেখা যাচ্ছে ভেতরে, একে অপরের সাথে বাড়িটি দেখিয়ে দেখিয়ে আলোচনা করছে। কেউ নোট হাতে কিছু লিখছে। আহির তারা ঘুরে ঘুরে বাড়িটির বাহিরের দিকে দৃশ্য দেখছিল। নিঃশব্দে আড়াল থেকে পরিত্যক্ত হায়দার বাড়িটি যেন তাদের পানে চেয়ে আছে, যেন কিছু বলতে চায়, অপ্রকাশিত অনুভূতিগুলো প্রকাশ করতে চায়, পারছে না। কত শত জমা ব্যথা ছিল যেন পুরনো বাড়িটা জুড়ে। আজ কেবল শূন্য ইট পাথরে খোদাই করা যন্ত্রণাগুলো। আশেপাশের পর্যটকরা কথার শব্দে চারিদিকে জমিয়ে রাখলেও যেন বাড়িটির নিস্তব্ধতা কাটছে না। এই নীরবতা যেন কোনোদিন কেটে যাওয়ার নয়। ঘুরে ঘুরে তারা বাড়িটির কবরস্থানের দিকে গেল। পরপর 7টা কবর। প্রথম কবরটি সমাধি ফলকে খোদাই করে, তাতে লেখা তাইয়েবা বেগম, নিশ্চয়ই সুফিয়ানের দাদি। এরপর লেখা তার দাদা, বাবা এবং মা বোনের নাম। শেষ দুটো কবরের কাছে এসেই তারা থমকে দাঁড়ায়। দুটোর প্রথমটি ফারদিনার, দ্বিতীয় কবরটি যেন সেই চিরচেনা অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার। সমাধি ফলকে স্পষ্ট লেখা, মরহুম সুফিয়ান হায়দার, পিতা মৃত সিলমান হায়দার, জন্ম 14 ফেব্রুয়ারি 1839, 1 ফাল্গুন 1245, মৃত্যু 14 ফেব্রুয়ারি 1871, 1 ফাল্গুন 1277 বঙ্গাব্দ। লেখাটি পড়ে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল তারা। আহির ভাঙা কণ্ঠে বলল, ব্যর্থ প্রেমের যাত্রা শেষ হয় না বিদায়ে, শেষ হয় সমাধির নীরব পাথরে, যেখানে অশ্রু শুকিয়ে যায়
কিন্তু অপেক্ষা থেমে থাকে না। আজ সমাধির ইট পাথরে ঘেরা আমাদের রাখাল বাসিওয়ালা।